আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, প্রতিরোধ সংগ্রামের প্রতি সরাসরি সমর্থন এবং ট্রু প্রমিসের মতো সামরিক অভিযানের মাধ্যমে ফিলিস্তিনকে সমর্থন করার জন্য ইরান প্রতিশ্রুতিবদ্ধ। জেনারেল কায়ানি বুধবার মানবার আল কুদস অনুষ্ঠানে এই মন্তব্য করেন, যেখানে আন্তর্জাতিক কুদস দিবসের সম্মানে বেশ কয়েকজন প্রতিরোধ নেতার বক্তব্য প্রচার করা হয়। কায়ানি 2023 সালে হামাস পরিচালিত আল আকসা ফ্লাড অভিযানকে স্বাগত জানিয়ে এটিকে যুদ্ধক্ষেত্র এবং জনগণের প্রতিরোধের সংমিশ্রণ বলে বর্ণনা করেন। তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে প্রতিরোধ ফ্রন্টগুলোর মধ্যে ঐক্যের নতুন অধ্যায় সূচিত হয়েছে, যা প্রতিরোধ বাহিনীর শক্তি ও সংহতি ফুটিয়ে তুলেছে। কুদস ফোর্সের কমান্ডার প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে জোর দিয়ে বলেন, আল কুদসকে মুক্ত করার চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই সমর্থন অব্যাহত থাকবে। হামাস নেতা খলিল আল হাইয়া বলেছেন, আল আকসা ফ্লাড অভিযানের মাধ্যমে প্রতিরোধ বাহিনী ফিলিস্তিনিদের সংগ্রামকে অনন্য রূপ দিয়েছে। এটি ফিলিস্তিনের ইতিহাসে নজিরবিহীন। তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে প্রমাণিত হয়েছে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর মতো ক্ষমতা সংরক্ষণ করেন। এর মাধ্যমে ইহুদিবাদী সত্তার নিরাপত্তা ও সামরিক ব্যর্থতা প্রকাশিত হয়েছে। তিনি বলেন, ওয়াশিংটনের সমর্থনে কয়েক মাস ধরে অবিরাম হত্যা, সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞের পরও ইসরায়েল ফিলিস্তিন জনগণের অটুট মনোবলে চির ধরাতে পারেনি। হাইয়া বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক আধিপত্যের বিস্তৃত কৌশলের অংশ হিসেবে আল কুদস ও আল আকসার উপর নিয়ন্ত্রণ চূড়ান্ত করতে আল আকসা ফ্লাড অভিযান শুরু হয়েছিল। তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধারা মুসলিম বিশ্বের প্রধান প্রতিপক্ষ ইসরায়েলের আসল চেহারা প্রকাশ করে দিতে সফল হয়েছেন। হাইয়া আরব ও ইসলামিক বিশ্বকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই অঞ্চলে সম্প্রসারণবাদী এজেন্ডা এগিয়ে নিতে দখলদার বাহিনী আরব ও মুসলিমদের যে নীরবতা ব্যবহার করছে তা ভাঙার সময় এসেছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের মহাসচিব জিয়াদ আল নাখালা বলেছেন, ফিলিস্তিনি জনগণ বিশ্বের সবচেয়ে শক্তিশালী জনগোষ্ঠীর মধ্যে একটি এবং মুসলিমদের শক্তিকে একত্রিত করার কাজ করছে আল কুদস। তিনি বলেন, আমাদের জনগণ তাদের শক্তি দেখিয়ে দিয়েছে এবং বিশ্বব্যাপী ষড়যন্ত্রের সামনে নত হয়নি। এই আল কুদস সবসময় বিশ্বের সর্বশ্রেষ্ঠ অস্ত্র। নাখালা আল আকসা ফ্লাড অভিযানের শহীদদের প্রতি সম্মান জানিয়ে বলেন, এই সাহসী যোদ্ধারা অতুলনীয় সাহসের সঙ্গে শত্রুর বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি বলেন, শহীদরা তাদের আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর প্রতি এবং প্রতিরোধ আন্দোলনের সমর্থকদের প্রতি দেয়া তাদের প্রতিশ্রুতির সত্যতা প্রমাণ করেছেন। নাখালা বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার পরও এই অঞ্চলের প্রতিরোধ সংগঠনগুলোর ঐক্যের বন্ধন ভাঙবে না। ফিলিস্তিনি জনগণ তাদের ভূমিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবেন এবং ন্যায্য ভূমির মালিকানা ছাড়া অন্য কোনো কিছুই তারা গ্রহণ করবেন না। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনিদের স্বার্থ নস্যাৎ করার চেষ্টা করছে, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাসীরা এটি হতে দেবেন না। শেখ কাসেম বলেন, ফিলিস্তিন ৭৫ বছরের বেশি সময় ধরে দখলদারদের অধীনে থাকলেও ইসরায়েল ফিলিস্তিন পরিচয় মুছে দিতে পারেনি। তিনি বলেন, আল আকসা ফ্লাড অভিযান পরিচালিত হয়েছিল এই সমীকরণ বদলে দেওয়ার জন্য। এই অভিযানের মাধ্যমে বিশ্ব দেখেছে ফিলিস্তিনি স্বার্থের আলো বিশ্বের সত্যের আলোকবর্তিতা হয়ে জ্বলছে। এটি নিভে যাবে না। শেখ কাসেম বলেন, এর মাধ্যমে ইসরায়েলি বর্বরতার আসল চেহারা বেরিয়ে এসেছে। এরপর ইহুদিবাদীরা এখন অস্তিত্বগত সংকটের সঙ্গে লড়াই করছে এবং দখলদারিত্বের মাধ্যমে তাদের অস্তিত্ব নিশ্চিত করা যাচ্ছে না। শেখ কাসেম ফিলিস্তিনি জনগণের প্রশংসা করে বলেন, গাজায় ৫০,০০০-এরও বেশি নিহত এবং ১ লাখেরও বেশি মানুষ আহত হওয়ার পরও ফিলিস্তিনি জনগণ তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হননি। গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার মার্কিন পরিকল্পনাকে অত্যন্ত বিপজ্জনক আখ্যায়িত করে তিনি বলেন, এই পরিকল্পনার লক্ষ্য ফিলিস্তিনিদের নির্মূল করা, লেবানন, সিরিয়া, মিশর ও জর্ডানের ভূমি দখল করা এবং পশ্চিম এশিয়ায় আধিপত্য বিস্তার করা। শেখ কাসেম বলেন, তবে অব্যাহত ত্যাগ ও প্রতিরোধ এই পরিকল্পনাকে ব্যর্থ করে দেবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিজয় বিশ্বাসীদেরই হবে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল চলমান আগ্রাসনের মাধ্যমে ফিলিস্তিনিদের নির্মূল করতে চায়।
গণহত্যা, অবকাঠামো ধ্বংস, খাদ্য ও খাবার পানি প্রবেশে বাধা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির চেষ্টার মধ্য দিয়ে সেই ঘৃণ্য উদ্দেশ্য প্রকাশিত হয়েছে। তিনি ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা প্রতিহত করে সাহসী ঐতিহাসিক অবস্থান নেওয়ার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের বাস্তুচ্যুতি আরব দেশগুলোর সহযোগিতা ছাড়া সম্ভব নয়। যদি ইসরায়েল ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করতে সফল হয়, তাহলে পরবর্তী লক্ষ্য হবে ফিলিস্তিনের প্রতিবেশী দেশগুলো এবং বৃহত্তর আরব বিশ্ব। আনসারুল্লাহ নেতা সব মুসলিমকে ইসরায়েলি সম্প্রসারণবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, যতই মার্কিন হামলা হোক, ইয়েমেন পিছু হটবে না এবং ফিলিস্তিনি জনগণের সমর্থনে তাদের অভিযান অব্যাহত থাকবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তাদের অ্যারোস্পেস ডিভিশনের অধীনে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মেগা সিটি উন্মোচন করেছে, যা তাদের শতাধিক গোপন সামরিক স্থাপনার মধ্যে অন্যতম। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। প্রতিবেদনে বলা হয়, ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র মেগা সিটি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বিশাল এই সামরিক স্থাপনাটিতে কেইবার শেকান, শহীদ হাজ কাশেম, কাদের এইচ সিজ্জিল এবং এমাদ সহ বিভিন্ন ধরনের অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। কেইবার শেকান 1 ক্ষেপণাস্ত্রকে যুক্তরাষ্ট্রের থার্ড মিসাইল সিস্টেমকে পরাজিত করার সক্ষমতা সম্পন্ন বলে দাবি করা হচ্ছে। কেইবার শেকান 2 ক্ষেপণাস্ত্রকে আরও উন্নত করা হয়েছে, যাতে এটি এই প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে। কাদের এইচ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 1700 কিলোমিটার, যা মাঝারি পাল্লার একটি কার্যকর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। শহীদ হাজ কাসেম মিসাইলটি মূলত ইরানের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির নামে নামকরণ করা হয়েছে, যিনি 2020 সালে বাগদাদে এক মার্কিন বিমান হামলায় নিহত হন। আইআরজিসির কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আগের তুলনায় অনেক গুণ বেড়েছে। তাদের ভাষ্য, ইরানের লৌহ মুষ্টি আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। জেনারেল বাকেরি বলেন, যেসব প্রতিরক্ষামূলক ক্ষমতা আমাদের প্রয়োজন তার সবকিছুই আমরা অর্জন করেছি। এখন আমরা ট্রু প্রমিস 2 অভিযানের চেয়ে 10 গুণ শক্তিশালী। গত বছর ইরান ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 1 এবং ট্রু প্রমিস 2 পরিচালনা করেছিল, যা ছিল ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা। এই অভিযানে শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়, যা ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানে। জেনারেল বাকেরি আরও বলেন, শত্রুরা আমাদের সামরিক শক্তি বৃদ্ধির গতি অনুসরণ করতে পারবে না। আমরা শক্তি বৃদ্ধি ও আধুনিকায়নের পথে অবিচল রয়েছি। এক জরিপে অর্ধেকেরও বেশি কানাডিয়ান ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা বজায় রাখার পক্ষে মত দিয়েছে। ন্যাশনাল কাউন্সিল অফ কানাডিয়ান মুসলিমস বা NCCM পরিচালিত মেইন স্ট্রিট রিসার্চ জরিপে দেখা গেছে, গাজা উপত্যকার পরিস্থিতির কারণে ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন 55% কানাডিয়ান। এছাড়াও 49% মনে করেন ইসরায়েলের কাছে অস্ত্রের যন্ত্রাংশ বিক্রি এবং সামরিক পরিষেবা ও প্রশিক্ষণ সীমিত করা উচিত কানাডার। জরিপে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার প্রতিও জোরালো জনসমর্থন জানানো হয়। জরিপে অংশ নেওয়া 56% বেশি ভোটার বলেছেন, কানাডার উচিত ICCর সিদ্ধান্ত মেনে চলা, অর্থাৎ নেতানিয়াহু কানাডায় প্রবেশ করলে তাকে গ্রেফতার করা। আল জাজিরা বলেছে, গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এক হামলায় হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানুয়া নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এই তথ্য নিশ্চিত করেছে হামাস পরিচালিত আল আকসা টেলিভিশন। তারা জানিয়েছেন, জাবালিয়ায় আল কানুয়ার তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হলে তিনি নিহত হন। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে বুধবার রাতে গাজা সিটিতে পৃথক হামলায় কমপক্ষে 6 জন এবং দক্ষিণ গাজার খান ইউনিসে 1 জন নিহত হন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তাদের তথ্যমতে ইসরায়েলি হামলায় বুধবার উপত্যকায় 6 শিশুসহ মোট 27 জন ফিলিস্তিনি নিহত হন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার আরও অঞ্চল দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, হামাস যদি বাকি ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে গড়িমসি করে তবে গাজা দখল করে নেওয়া হবে। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের শুনানিতে নেতানিয়াহু বলেন, হামাস আমাদের বন্দীদের মুক্তি দিতে যত বেশি গড়িমসি করবে আমরা তত বেশি শক্তিশালী দমন চালাবো। এ সময় বিরোধী দলীয় সদস্যরা তাকে বারবার বাধা দিচ্ছিলেন। তিনি বিরোধী আইন প্রণেতা ও হামাসকে উদ্দেশ্য করে বলেন, আমি বলছি এর মধ্যে অঞ্চল দখল করা এবং অন্যান্য পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে, যা আমি এখানে বিস্তারিত বলবো না। এদিন ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, তারা শিগগিরই গাজার অতিরিক্ত এলাকায় পূর্ণ শক্তিতে অভিযান চালাবেন এবং শিগগিরই আরও বেশি সংখ্যক লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হবে। গত সপ্তাহে তিনি হুমকি দিয়েছিলেন, হামাস অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্তি না দিলে গাজা ভূখণ্ডের কিছু অংশ ইসরায়েলের অন্তর্ভুক্ত করা হবে। বুধবার হামাস সতর্ক করে বলেছে, ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে বন্দীদের উদ্ধারের চেষ্টা করলে তারা নিহত হতে পারেন। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, যতবার দখলদার বাহিনী জোরপূর্বক তাদের বন্দীদের ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছে ততবারই তাদের কফিনে করে লাশ নিতে হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি উল্লেখ করেছে, তারা ইসরায়েলি বন্দীদের জীবিত রাখার জন্য সম্ভাব্য সবকিছু করছে, কিন্তু নির্বিচারে জায়নবাদী বোমা হামলা তাদের জীবন বিপন্ন করছে। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে অভিযান চালানোর সময় যে 251 জনকে আটক করেছিল তাদের মধ্যে 58 জন এখনও গাজায় আছেন। ইসরায়েলি বাহিনী মনে করে এই 58 জনের মধ্যে 34 জন মৃত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।